কার্তিক মহারাজের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নয়। কার্তিক মহারাজকে গতকালই ডেকে পাঠানো হয়েছিল থানায়, নবগ্রাম থানায়, এবং সেখানে তাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু কার্তিক মহারাজ গিয়েছিলেন হাইকোর্টে এবং হাইকোর্ট জানিয়ে দিল যে এখনই কোনো পদক্ষেপ করা যাবে না শুনানি না হওয়া পর্যন্ত। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, কার্তিক মহারাজের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এই পর্যবেক্ষণ মানে এই নির্দেশ, পরবর্তী শুনানি যতক্ষণ না হবে, কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পিছনে কি পর্যবেক্ষণ? দেখো, কলকাতা হাইকোর্ট সরাসরি নির্দেশ দেয়নি, তবে কলকাতা হাইকোর্টে রাজ্য তার অবস্থান জানিয়েছে। রাজ্য জানিয়েছে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ করবে না, অর্থাৎ নবগ্রাম থানার পুলিশ কোনো পদক্ষেপ করবে না কার্তিক মহারাজের বিরুদ্ধে। এটা আদালতে জানানো হয়েছে। আদালত রাজ্যের এই আশ্বাসে আশ্বস্ত হয়েছে এবং মামলাটি একদিনের জন্য পিছিয়েছে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় সওয়াল করতে চান এবং তিনি আজকে বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি বলেই মামলাটি কালকে 3টের সময় ফিক্সড করা হয়েছে, অর্থাৎ শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। তবে এক্ষেত্রে দুটি ডেভেলপমেন্ট হয়েছে। এই মামলা যেভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে তাতে কার্তিক মহারাজ তার সম্ভ্রম হানি হচ্ছে বা তাকে নিয়ে কার্যত একটা অন্য রকমের ভাবমূর্তি তৈরির চেষ্টা হচ্ছে, এমনটা অভিযোগ করেন তার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বিচারপতির সামনে। তাই এই মামলাটাকে রুদ্ধদ্বার শুনানি, অর্থাৎ ইন ক্যামেরা, অর্থাৎ দুই পক্ষের আইনজীবী বিচারপতি থাকবেন, অন্য কেউ থাকতে পারবে না, এমন একটা আবেদন রাখেন। প্রাথমিকভাবে বিচারপতি জয় সেনগুপ্ত জানান যে কাল 3টের সময় রুদ্ধদ্বার শুনানি হবে এই মামলাটি। তবে এক্ষেত্রে এর বিরোধিতা করেন অভিযোগকারিণীর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যদি আসারাম বাপুর মতো ঘটনা এদেশে উদাহরণ হিসেবে আছে, সেখানেও যদি শাস্তির মধ্যে বিধান রয়েছে, তাহলে কেন আসারাম বাপুর ক্ষেত্রে যদি ইন ক্যামেরা না হয়, তাহলে এই কার্তিক মহারাজ যাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডই বলা হচ্ছে, এই ক্ষেত্রে কেন ইন ক্যামেরা হবে? এই বিষয়টি আসার পরই বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন ছোড়েন অভিযোগকারী আইনজীবীর উদ্দেশ্যে। তিনি বলেন, তাহলে আদালতকেও প্রশ্ন করতে হয়, যখন আসারাম বাপুর সঙ্গে এই উদাহরণ টেনে তুলে আনা হচ্ছে যে 13 বছর পরে কেন অভিযোগকারী আদালতে এলেন, মামলা করলেন। কাজেই সব মিলিয়ে দুই পক্ষের সওয়াল জবাব রয়েছে। কালকে ইন ক্যামেরা ট্রায়াল, সেখানে কি হয় এবং ফাইনালি আউটকাম রেজাল্ট কি, অর্থাৎ নির্দেশ কি আসে, সেটাই এখন দেখার। কারণ নির্দেশটা পাবলিক ডোমেনে থাকবে, সেটা অবশ্যই আমরা দর্শকদের জন্য শেয়ার করতে পারবো। অতনু, ধন্যবাদ। ঠিক 10 বছর আগে 2015 সালে 15ই জুলাই চিতপুরে এক শিক্ষক দম্পতি খুন হন এবং অভিযোগ ওঠে খুন করে পালিয়েছেন পরিচারক। ঠিক 10 বছর পর সেই জুলাই এবং ওই পরিচারক তার ফাঁসির সাজা ঘোষণা করা হলো শিয়ালদা আদালতে। আমার সঙ্গে আদালত চত্বর থেকে অমিত রয়েছে। অমিত, 2015 থেকে 2025 10 বছর, তো এই 10 বছরে মামলা কোন পথে কিভাবে এগোলো এবং এই ফাঁসির সাজা? তোমাকে প্রথমে জানিয়ে রাখবো কেন ফাঁসির সাজার আবেদন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে বা সরকারি আইনজীবী আজকে সওয়াল করার সময় কেন তারা বলছিলেন যে ডেথ সেন্টেন্স কেন চায়। সেক্ষেত্রে বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে আদালতের কাছে, যেখানে বিশ্বাস শব্দ এবং আস্থাভাজন শব্দগুলো জড়িয়ে রয়েছে। এক, আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি খুন হয়েছিলেন তার বিশ্বস্ত এবং আস্থাভাজনশীল নিরাপত্তা রক্ষীদের হাতেই। ধনঞ্জয় ধর্ষণ মামলায় যার ফাঁসির ঘটনা ঘটে, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাকেও কিন্তু বিশ্বাস করে তাকে কাজে রাখা হয়েছিল, কিন্তু সে যে ঘটনা ঘটিয়েছিল তার ক্ষেত্রে ফাঁসির সাজা শুনিয়েছিল আদালত। এখানেও পরিচারক অত্যন্ত বিশ্বাসযোগ্য, আস্থাভাজনশীল ছিলেন এই পরিবারের। সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, তারা বৃদ্ধ দম্পতি, তারা একটা সময় স্কুলে চাকরি করতেন এবং ফ্ল্যাটে দুজনেই থাকতেন। তার ফ্ল্যাটে যাবতীয় কিছুর দেখভালের দায়িত্ব ছিল এই পরিচারক সঞ্জয় সেন ওরফে বাপ্পার ওপর, কিন্তু সে বিশ্বাস সে রাখতে পারেননি। কি লোহার রড দিয়ে অত্যন্ত নৃশংসভাবে খুন করেছিলেন। সেক্ষেত্রে একে যদি সর্বোচ্চ সাজা দেওয়া না হয়, তাহলে বিশ্বাস এবং আস্থা এই দুটো শব্দের উপর কিন্তু সমাজ থেকে কিন্তু বিশ্বাস উঠে যেতে পারে। এই জায়গা থেকে আবেদন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে বিচারক মনে করছেন যেভাবে দুই দম্পতিকে খুন করা হয়েছে, মাথায় মুখে থেতলে আঘাত করা হয়েছে, নৃশংস থেকে নৃশংসভাবে যে আঘাত, এই কারণেই বিরল থেকে বিরলতম ঘটনা। এই কারণে সঞ্জয় ওরফে বাপ্পাকে ফাঁসির সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। 2015 সালের ঘটনা,
এই বাপ্পা তার বাড়িও চিতপুর থানা এলাকাতেই, এবং তিনি কাজ করতেন বা পরিচারক হিসেবে কাজ করতেন এই দম্পতির বাড়িতেই, এবং সারাদিন দেখভালের পাশে সমস্ত কাজ, বাজার থেকে শুরু করে ব্যাংকের কাজ সমস্ত কিছু করতেন, সমস্ত কিছু জানতেন। সেই জায়গাতেই সমস্ত কিছু লুট এবং লুটের উদ্দেশ্য থেকে কিন্তু দুজনকে খুন করেছে। আচ্ছা, আমরা দেখেছি দীর্ঘ 10 বছর ধরে এই মামলা চলেছে। 30 জন সাক্ষী ছিল, সমস্ত কিছু করে গতকাল দোষী সাব্যস্ত করা এবং আজকে ফাঁসির সাজা শোনালো এই শিয়ালদা আদালত। ধন্যবাদ। ওনার ফাঁসির সাজার যে কারণ সেটা হচ্ছে যেই মৃত্যুটা হয়েছে সেই মৃত্যুটার নৃশংসতা এবং যেইভাবে মারা হয়েছে, এবং একজন নয় দুজন এখানে মৃত, ব্রুটালিটির ওপর বেস করে আজকেই ফাঁসির সাজা উনি সুজিয়েছেন। অনেকগুলো জায়গায় এখনো সন্দেহের জায়গা রয়ে গেছে, যেই জায়গাগুলো আমরা জাজমেন্টটার কপি বা বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা কপি কাল পরশুর মধ্যে পাবো, সেগুলোকে উচ্চতর আদালতে আমরা যাব এবং যদি প্রয়োজন হয় রিইনভেস্টিগেশন বা রিট্রায়ালের আবেদনও আমরা রাখতে পারি। বাগজোলা খালে নিকাশি নালার সমস্যা কেন না, সেখানে মেট্রো হবে বলে, দক্ষিণেশ্বর থেকে মেট্রো হবে বলে মেট্রোর যে পিলার, সেই পিলার তৈরি করা হয়েছে ওই দেখুন একেবারে খালের উপরে, নিকাশি নালার উপরে মেট্রোর থাম। তার ফলে কি হলো? তার ফলে যেটা হলো তা হলো বাগজোলা খালে নিকাশির জল আর যাচ্ছে না। দক্ষিণেশ্বর এয়ারপোর্ট মেট্রোর কাজ হচ্ছে আর তাতে জল থই থই দক্ষিণ দমদমে 4টি ওয়ার্ড, এবং বৃষ্টি যদি আরো বাড়ে আরো জল জমে যাবে। বাগজোলা খালের উপর দিয়ে ম্যাক্সিমাম পিলারগুলো পড়েছে। এমনিতেও বাগজোলা খাল অপরিসর হয়ে গেছে, তার উপর সরু একটা করে ড্রেন করে দিয়েছে এবং ড্রেনটা ইনকমপ্লিট, তার ফলে বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে জলে ডুব। প্লাস হচ্ছে জল জমলেই যেটা হয় ডেঙ্গুর প্রাদুর্ভাব। যেখানে যেখানে ড্রেন আসার কথা, মানে যেখানে কানেকশন ওখান দিয়ে জল বেরো, ওগুলো মেট্রো রেল পাঁচিল তুলে বন্ধ করে দিয়েছে। আমাদের পৌরসভা থেকে বারবার তাদের জানানো হয়েছে, তাদের আগেকার মিটিং হয়েছে, তারা কোনো কর্ণপাত করেনি। মেট্রো খালটা বুঝিয়ে দিয়েছে অর্ধেকটায়, যে জল নিকাশি ব্যবস্থাগুলো ছিল সেই জল নিকাশি ব্যবস্থাগুলো ম্যাক্সিমাম জায়গা বুঝে গেছে, মাটিতে বুঝে গেছে, জঞ্জাল তৈরি হয়ে গেছে, যে সরু সরু নর্দমার মতো জায়গায় জল যায় সেইগুলোও এখন বুঝে গেছে, যার ফলে বিভিন্ন জায়গাতে জল জমে আছে। বৃষ্টি হলে লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এর জন্য আমরা বহুবার মেট্রোলকে জানিয়েছি, বহুবার পৌরসভাকে জানিয়েছি, এখানকার পৌরসভা স্থানীয় নেতাদের জানানো হয়েছে, তারাও যোগাযোগ করেছে, কিন্তু মেট্রোল কোনো কাজই করছে না। যার বিভিন্ন জায়গায় জমি হাঙরদের দৌরাত্ম্য আমরা দেখাই। খড়দা পুরসভা এলাকায় সেই জমি হাঙরদের দৌরাত্ম্য কেমন, সেখানে জলাশয় ভরাট করে এইভাবে পাঁচিল পর্যন্ত দিয়ে দিয়েছে 3 নম্বর ওয়ার্ড পুরসভার মধ্যে। পুরসভা নোটিশ লাগিয়েছে, সেই নোটিশও ছিঁড়ে ফেলে দিয়েছে জমি হাঙররা। মাফিয়ার এত দৌরাত্ম্য। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, পুরসভার নির্দেশও মানছে না, চিহ্নিত করা গেছে কি নাকি পুরসভা ফাঁকা বুলি আওড়াচ্ছে? দেখো অয়নদা, এই যে খড়দহ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের কিন্তু ইতিমধ্যে যে কাউন্সিলর তিনি কিন্তু প্রয়াত হয়েছেন, এবং সেই কাউন্সিলর বিহীন যে ওয়ার্ড, সেই জায়গায় কিন্তু জমি মাফিয়ারা সেই সুযোগ পেয়ে গিয়েছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু যে জলাশয়, বিঘার পর বিঘার জলাশয় কিন্তু এভাবেই পাঁচিল দিয়ে ঘিরে সেটা দখল করা হচ্ছে, পাশাপাশি মাটি ফেলে, কালো বালি ফেলে কিন্তু সেই জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পৌরসভা সেখানে নোটিশ টানিয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে সেই জলা জায়গা কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে মাটি তুলে। কিন্তু সেই জমি মাফিয়া যারা দুষ্কৃতী রয়েছেন, তারাই সেই পৌরসভার যে সরকারি যে নোটিশ, সেই নির্দেশের নোটিশ কিন্তু ছিঁড়ে ফেলেছে, এমনটাই আমাদের ক্যামেরা ধরা পড়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু সরকার, দেখো পুরপ্রধান নীলু সরকার পরিষ্কারভাবে জানিয়েছেন কাউকে কিন্তু এই যে অন্যায় কাজ বরদাস্ত করা হবে না, এবং এই যে ছিঁড়ে দেওয়ার যে নোটিশ যে ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এবং প্রত্যেকের বিরুদ্ধে এই যে জমি মাফিয়ারা কাজ করছেন তাদের নামে কিন্তু ইতিমধ্যেই রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এবং যারা এই মাটি ফেলার কাজ করছেন তাদেরকে কিন্তু রহরা থানার পুলিশ অবশ্যই আমরাও চাইবো কড়া পদক্ষেপ করুক পুরসভা। কি বলছেন পুরপ্রধান একবার দেখাবো। আমাদের কাছে যখনই খবর আসে আমরা ইমিডিয়েটলি ওখানে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিই যে যারা এটা করেছেন সেই জলাশয় ল্যান্ডটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে 7 দিন টাইম দিয়েছিলাম। শুনলাম নাকি আবার মাটি ফেলছিল, পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি। ঠিক আছে, তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে।
তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। খর্দায় বলছিলাম জমি মাফিয়ার দৌরাত্ম্য, হাঙরদের দৌরাত্ম্য বন্ধ করা যায়। হ্যাঁ, বন্ধ করা যায়, কারণ এটা উত্তরবঙ্গের ছবি। এখানেও জমি মাফিয়ার দৌরাত্ম্য, জমি হাঙরদের দৌরাত্ম্য, জমি ফেরাতে, সরকারি জমি ফেরাতে একেবারে বিএলআরও পদক্ষেপ করল। নকশালবাড়ির হাতি দিশায় দেখুন বেআইনি কালভার্ট তৈরি করে দিচ্ছে সেচ নালার ওপরে, করে জমি বিক্রির ছক। কালভার্ট হলে পরে জমিটার দাম বেড়ে যাবে, সেই জমি বিক্রি করে দেবে জমি হাঙররা। আর সেই কালভার্ট ভেঙে দেওয়া হলো, সেচ নালার ওপর বেআইনি কালভার্ট ভাঙলো প্রশাসন। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই রকম দখলদারির চেষ্টা চলছিল? এই জমি মাফিয়াদের দাপট বারবার দেখা যায়, কখনো সরকারি জমি তো কখনো সেচ নালা। দেখা গেল এই হাতিঘিটা শেবদুল্লাহ গ্রাম, যেখানে সেচ নালার উপরেই কালভার্ট করেছিল জমি মাফিয়ারা, যাতে খুব সহজে চাষের জমি বিক্রি করে দেওয়া যায়। তা কিন্তু প্লটিং আকারে বিক্রি হবে। রাতারাতি কিন্তু এই কালভার্ট তৈরি করে দেওয়া হয়েছিল সেচ নালায়, সেই অভিযোগ পায় ভূমি দপ্তর, এবং তারপরেই ভূমি দপ্তর গিয়ে একেবারে আর্টওয়ার চালিয়ে এই কালভার্ট, অবৈধ কালভার্ট ভেঙে দেওয়া হয়েছে। যদিও কোনো অনুমতি বা কারা করেছেন সে বিষয়ে ভূমি দপ্তর কোনোভাবেই জানে না, এবং আগামী দিনে এই ধরনের কালভার্ট এবং অবৈধভাবে যে কাজ হচ্ছে তার মনিটরিং করা হবে। ভূমি দপ্তরের আধিকারিক তিনি ঘটনাস্থলে গিয়ে পরিষ্কার। কিন্তু কারা করলো, কারা এই ছক কষছিল, কারা কালভার্ট বানালো, এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। দেখো, পাশের যে জমি যাওয়ার সুবিধার জন্য এই কালভার্ট করা হচ্ছিল, সেই জমির মালিকের কাছেও জানতে চাওয়া হলে তিনি কোনো কিছুই জানেন না। এক কথায় জমি মাফিয়াদের যে দাপট, তারা কিন্তু বরাবর দেখা যায় কখনো সরকারি জমিকে টার্গেট করা হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম যে সরকারি জমিতে খুঁটি পুঁতে সেখানে জমি দখলের ছক ছিল, তেমনি আরেক জায়গায় চাষের জমিকে বিক্রি করতে একবারে সরকারি সেচ নালার উপর এই অবৈধ কালভার্ট করা হচ্ছে। তবে কারা এই জমি মাফিয়ারা, কাদের পেছনে হাত রয়েছে সে ব্যাপারে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। পুরো প্রক্রিয়া দেখতে নকশালবাড়ি থানা। ল্যান্ড মাফিয়া তারা হয়তো এটা করছিল জমির প্যাসেজ বানানোর জন্য। পেছনে যে প্লটগুলো আছে ওগুলো থেকে তো ডাইরেক্ট আসার রাস্তা নেই, কিন্তু রাস্তা ওইভাবে বানানো যায় না। রাস্তা বানাতে গেলে প্রপার পারমিশন লাগে, পারমিশনগুলো নেওয়া হয়নি, সেই জন্য এটা সঠিকভাবে কাজ করা হয়েছে এবং পরবর্তীকালে এর উপর ভিজিল রাখা হবে আর কি।